একটা সরকারের কর্তব্য জনগণের সেবা করা। দেশের জনগণ ভোট দিয়ে রাজনৈতিক নেতা ও নেত্রীদের ক্ষমতায় আনে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা অনেক ভিন্ন ছিল শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে। শেখ হাসিনার সরকার জোর করে নিজেদের ক্ষমতায় রেখেছিল, ভোট চুরি করে নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করেছিল এবং ১৫ বছর ধরে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মানুষের উপর নির্যাতন করেছে। ভয়ানক নির্যাতন যা ভাষায় প্রকাশ করা কঠিন। চাঁদাবাজি, জমি দখল, চুরি, ডাকাতি, খুন, গুম সব করেছে শেখ হাসিনার অবৈধ সরকার। মানুষ ভয়ে মুখ খুলত না। মুখ খুললেই গুম, খুন, নির্যাতন। আয়নাঘরে মানুষকে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে এই হাসিনা সরকার। ভয় পেয়ে সাংবাদিকরাও মুখ খুলত না। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হামলা করত। খুন, গুম, নির্যাতন। সোশ্যাল মিডিয়াতে কেউ যদি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটা কথা বলতো, একটা বাক্য লিখত, তাহলেই খুন, গুম, নির্যাতন। ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। পুরা প্রশাসনকে আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার বানিয়ে ফেলেছিল। পুরা প্রশাসন হয়ে গিয়েছিল আওয়ামী লীগের একটা বড় অস্ত্র। যখন জনগণের কেউ একজন একটা ন্যায্য কথা বলতো, যখনই কেউ আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার অবৈধ সরকারের সমালোচনা করে একটা কথা বলতো বা একটা বাক্য লিখত, তখনই শেখ হাসিনার অবৈধ সরকারের এই প্রশাসন, অবৈধ সরকার এই প্রশাসনকে ব্যবহার করে মানুষের উপর নির্যাতন চালাতো। শেখ হাসিনার অবৈধ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং মন্ত্রণালয় এবং প্রশাসনের অনেক কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের জনগণের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে। সরকারের উপর থেকে নিচ পর্যন্ত অনেক মানুষ লিপ্ত ছিল এই দুর্নীতিতে। আমার এই চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, কথা বলেছি। বাংলাদেশের প্রশাসন সম্পর্কে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি আমার এই চ্যানেলে। এই ভিডিওগুলো আমি বানিয়েছিলাম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। আমি আমার নিজের এবং আমি আমার মায়ের এক্সপিরিয়েন্স শেয়ার করে, আমার মা যা এক্সপিরিয়েন্স করেছে, আমি যা এক্সপিরিয়েন্স করেছি, ওগুলা শেয়ার করে আমি ভিডিও বানিয়েছি। ওগুলা শেয়ার করেছি মানুষের সাথে ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে। আমি আজিজুর রহমান ফকু নামের একজন লোকের কথা বলেছি ভিডিওগুলায়। যে ভিডিওগুলা বানিয়েছি, ওই ভিডিওগুলাতে আমি আজিজুর রহমান ফকু নামের একজন লোকের কথা বলেছি। এই ফকু সাহেব হলো আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। এমপি হওয়ার চেষ্টা করে সে ফেল করে। এমপি হওয়ার চেষ্টা করেছিল, এমপি হতে পারেনি, সংসদ সদস্য হতে পারেনি আওয়ামী লীগের, ফেল করেছে। কিন্তু আওয়ামী লীগের দুর্নীতির সাথে খুবই ভালোভাবে জড়িত এই আজিজুর রহমান ফকু সাহেব বহু বছর ধরে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর
সে হাসিনা সরকারের দুর্নীতির সাথে নিজেকে জড়িয়ে তার শ্বশুর বাড়ির অনেক সম্পদ চুরি করে। কার কথা বলছি আমি? আজিজুর রহমান ফকু সাহেবের কথা বলছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই আজিজুর রহমান ফকু সাহেব আওয়ামী লীগের এই হাসিনা সরকারের দুর্নীতির সাথে নিজেকে জড়িয়ে তার শ্বশুর বাড়ির অনেক সম্পদ সে চুরি করে। এই আজিজুর রহমান ফকু সাহেবকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা আমার আগের ভিডিও এখনো দেখেন নাই। এই আজিজুর রহমান ফকু সাহেব সম্পর্কে আমার খালু হয় সে। আমার নানার জমি জমা সম্পদ সব কিছুর উপর এই আজিজুর রহমান ফকু সাহেব নিজের কন্ট্রোলে নিয়ে আসে। আমার নানার সম্পদ, আমার নানার জমি জমা আমার খালু তার নিজের কন্ট্রোলে নেয়। আমার নানার জমি জমার সব বিষয়ে ফকু সাহেব সে নিজে নিয়ন্ত্রণে নিয়ে আসে সব কিছু। তার মানে কি দাঁড়ালো? ফকু সাহেব তার শ্বশুরের জমি জমা সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। যা বললাম, এই ফকু সাহেব আমার খালু, মানে আমার নানার মেয়ের স্বামী। সারা জীবন ফকু সাহেব আমার নানার সম্পদ জমি জমা হাতানোর পরিকল্পনা করে কাটায়। সেই পরিকল্পনা করে আসছে সে বহুত বছর ধরে। তার জীবনের একটা বড় পার্টি গিয়েছে এই পরিকল্পনার পিছে, যে কিভাবে শ্বশুরের জমি জমা সম্পদ সব হাতানো যায়, কিভাবে সব নিজের দখলে নেওয়া যায়। এবং আমার নানা মারা যাবার পর ধীরে ধীরে ফকু সাহেব সব কাগজপত্র দলিল হাতিয়ে নেয়। যেসব জমি জমা ফকু সাহেব নিজের কন্ট্রোলে আনে, এই সব জমি জমায় আমার মার শেয়ার আছে। আমার মায়ের শেয়ার আছে এইসব জমি জমায়, কারণ এগুলো আমার নানার জমি জমা। এবং আমার নানা মারা যাওয়ার পর আমার মা একজন শেয়ার হোল্ডার, ইনহেরিট করে আমার মার শেয়ার আছে এসব জমি জমায়, কিন্তু এই সব কিছু ফকু সাহেব আমার খালু নিজের কন্ট্রোলে নেয়। আমার নানার 7 সন্তান, টোটাল 7, এবং আমার মা হলো আমার নানার তৃতীয় সন্তান, থার্ড চাইল্ড। আমেরিকা থেকে, আমি আর আমার মা আমেরিকা থেকে যখন আজিজুর রহমান ফকু সাহেবের সাথে আমরা অনেকবার কথা বলেছি, প্রতিবার ফকু সাহেব একটা কথা বলতো, যখন বাংলাদেশে আসতে বলবো বাংলাদেশে চলে আসবা। এই কথা বারবার রিপিট করে ফকু সাহেব বলতো। যখনই দেশে আসতে বলবো তুমি আর তোমার মা দেশে চলে আসবা, যখনই বলবো বাংলাদেশে আসতে দেশে আসবা, এসে কাগজপত্র সই করবা এবং তোমার মার শেয়ার নিয়ে যাবা। কিন্তু কখনোই ফকু সাহেব আমাকে বা আমার মাকে বলতো না যে জমির টোটাল পরিমাণ কি, বা এই জমির মার্কেট প্রাইস কত, কিছুই বলতো না। সব কাগজপত্র, সব দলিল, সব কিছু সে হাতিয়ে নিয়েছে আমাদেরকে একদম কমপ্লিটলি অন্ধকারে রাখার জন্য। আমি আর আমার মা যাতে কোনোভাবেই বের করতে না পারি যে জমির পরিমাণ কি, টোটাল পরিমাণ কি, মুন্সিগঞ্জের জমি পরিমাণ কি টোটাল, এটার এখনকার মার্কেট প্রাইস কত, যদি পরিমাণই না জানতে পারি মার্কেট প্রাইস বের করবো কেমনে? সব কিছু আজিজুর রহমান ফকু, সব কাগজপত্র দলিল সব কিছু সে হাতিয়ে নেয় আমার নানা মারা যাওয়ার পর। আজিজুর রহমান ফকু সাহেব শুধু বলতো যখনই বলবো চলে আসবা বাংলাদেশে। এটাও বলতো না যে জমি কে কিনতে পারে, কোনো
ক্রেতা কি আছে যে ইচ্ছা প্রকাশ করেছে এই জমি কেনার, যার সাথে কথাবার্তা হচ্ছে জমি বিক্রয়ের? কোনো ইনফরমেশন আমাকে আর আমার মাকে ফকুর সাহেব দিত না, কোনো কিছুই বলতো না। খালি একটা কথা, যখন বলবো তুমি আর তোমার মা বাংলাদেশে এসে হাজির হবা, যে কাগজে বলবো সই করতে ওই কাগজে সই করবা, তোমার শেয়ার নিয়ে যাবা। টাকার পরিমাণ কি, জমির পরিমাণ কি, কিছুই আমাদের বলতো না। আবার কবে ঢাকা যেতে হবে, কবে যেতে হবে দেশে, বাংলাদেশে, তাও বলতো না। কখনো বলতো যে ডিসেম্বরে আসবা, আবার যখন ডিসেম্বর কাছে চলে আসতো তখন আবার কথা পাল্টিয়ে বলতো যে না ডিসেম্বরে না, ফেব্রুয়ারিতে। আবার ফেব্রুয়ারি যত কাছে আসতো তখন বলতো না ফেব্রুয়ারিতে না, আরো পরে, জুলাই মাসে। এরকম করে সে খালি সময় বাড়াতো। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সাথে নিজেকে জড়িয়ে রেখে আজিজুর রহমান ফকুর সাহেব একটা বড় ডাকাত হয়ে ওঠে। চোর সে ছিল অনেক আগে থেকে, চোর সে ছিল অনেক আগে থেকে, কিন্তু হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে তখন আজিজুর রহমান ফকুর সাহেব চোর থেকে ডাকাত হয়ে যায়। এই ফকুর সাহেব সে একজন ভূমিদস্যু সে। এই ফকু সাহেব চাইতো যে আমার মা চোখ বন্ধ করে তার কথা শুনে কাগজপত্রে সই করে দিবে এবং কোনো প্রশ্ন করবে না। এটা ছিল ফকু সাহেবের ডিমান্ড, যে যখন বলবে আমাকে আর আমার মাকে বাংলাদেশে যেতে, দেশে গিয়ে আমার মার সই করে আসতে হবে কাগজপত্রে, কোনো কিছু না জেনে যে জমির পরিমাণ কত, জমির দাম কত, কোনো কিছু, জাস্ট কাগজ যা দিবে ওটা সই করে আসতে হবে। এটা ছিল ফকু সাহেবের ডিমান্ড। আমেরিকা থেকে আমরা এক সময় আমেরিকায় বসে বাংলাদেশে কন্ট্যাক্ট করে, একটা বড় ল ফার্মকে কন্ট্যাক্ট করে, একটা রেপিউটেড ল ফার্মকে কন্ট্যাক্ট করে একজন উকিলের সাথে কন্ট্যাক্ট করলাম এবং উকিল সাহেবকে রিকোয়েস্ট করলাম যে আমার নানার জমি জমা সম্পর্কে ইনফরমেশন বের করতে, কারণ আমি আর আমার মা আমরা জানতে চাই যে আমার মার শেয়ার কোথায় কোথায় আছে মুন্সিগঞ্জে এবং কি পরিমাণ জমি। উকিল সাহেব যখন মুন্সিগঞ্জে গিয়ে, সে নিজে যখন মুন্সিগঞ্জে গিয়ে খোঁজ খবর করা শুরু করে, তারপর আজিজুর রহমান ফকু সাহেব আমাদের উকিল সাহেবকে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে এবং বলে, এই যে আজিজুর রহমান ফকু সাহেব আমাদের উকিলকে বলে যে আপনি আমার বাসায় আসেন, আমরা চা খাই আর আলাপ আলোচনা করি। আমাদের উকিলকে, আমার এবং আমার মার উকিলকে, আমাদের হায়ার করা, আমাদের কন্ট্রাক্ট করা উকিলকে আজিজুর রহমান ফকু সাহেব কন্ট্যাক্ট করে বলে যে আমার বাসায় আসেন, আমরা চা খাই আর আলাপ আলোচনা করি। খুব ভালোভাবেই বোঝা যায়, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন যে এই কথার মানে কি, যে আমার বাসায় আসেন, আমরা চা খাই আর আলাপ আলোচনা করি। আওয়ামী লীগের যারা দুর্নীতি করে, আওয়ামী লীগের দুর্নীতিবাজ লোকজন মানুষকে হাত করার চেষ্টা করে, এটা একটা স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের যারা করাপ্ট ইন্ডিভিজুয়ালস, তারা মানুষকে হাত করার চেষ্টা করে লোভ দেখিয়ে, আর যদি তাতে কাজ না হয় তাহলে ভয় দেখিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। এটা হলো আওয়ামী লীগের লোকজনদের স্ট্র্যাটেজি, হাত করার চেষ্টা করে আর না হলে ভয় দেখায়। এখন তো আমরা জানতে পেরেছি এই যে গত 6 মাস এই
হাসিনা সরকারের পতন হওয়ার পর এই যত খবর বের হচ্ছে, এখন তো আমরা জানতে পেরেছি যে কি কি করতে পারে আওয়ামী লীগের এই জানোয়ারগুলা। আওয়ামী লীগের এই জানোয়ারগুলা কি কি করতে পারে। আয়না ঘরে মানুষজনকে আটকিয়ে রেখে নির্যাতন করতে পারে, আরো অনেক কিছু করতে পারে। আমরা দেখেছি, আমরা জানতে পারছি। রোজ নতুন নতুন খবর আসছে যে আওয়ামী লীগের এই জানোয়ারগুলা কি কি করতে পারে, কিভাবে মানুষকে ভয় দেখাতে পারে, কিভাবে মানুষের জিনিসপত্র, জমি জমা, সম্পদ নিয়ে নিতে পারে, কিভাবে মানুষকে নির্যাতন করতে পারে, ভয় দেখাতে পারে, খুন করতে পারে, গুম করতে পারে। আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, যেটা আমি আগেও বলেছি ভিডিওতে। প্রশাসনের কথা আমি বলতে চাই। আমি মুন্সিগঞ্জের ডিসিকে কন্ট্যাক্ট করি। কাজী নাহিদ রসুল ছিলেন তখনকার মুন্সিগঞ্জের ডিসি। আমি ওনাকে আমার নানার নাম এবং আমার নানার প্রপার্টির কথা বলি ইমেলের মাধ্যমে আমি ডিসি নাহিদ রসুলকে ইনফরমেশন পাঠাই। আমি ওনাকে জানাই যে আমার খালু আজিজুর রহমান ফকু সাহেব জোর করে কোয়ারশন করে এজমালি সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করি ডিসি নাহিদ রসুলের কাছে। আমি একটা লিগ্যাল নোটিশের কপিও ইমেলের মাধ্যমে ডিসি নাহিদ রসুলকে পাঠাই। আমি এই ভিডিওতে পুরা ইতিহাস তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে সব কিছুর প্রমাণ আছে, আমার কাছে সব কিছুর কাগজপত্র আছে, যেগুলা আমি সময় মতো প্রোভাইড করতে পারবো। এই এক ভিডিওতে আমি সব ইনফরমেশন দেওয়া সম্ভব না। আমি আরও ভিডিও বানাবো এবং ধীরে ধীরে আমি আরও ইনফরমেশন আমি প্রোভাইড করব। সব কিছু ওয়েল ডকুমেন্টেড আছে। ডিসি নাহিদ রসুল আমাকে ইমেলের মাধ্যমে বলেন, আমার প্রথম ইমেল পাওয়ার পর ডিসি নাহিদ রসুল আমাকে আমার ইমেলের রিপ্লাই দেন এবং আমাকে বলেন, ডিয়ার মিস্টার তৌসিফ আনাম, we have received your mail with the attachment. Proper proceedings are underway. Due to technical difficulties, we could not reply to you earlier. We are sorry for this delayed reply. Please do contact us for cases you think you need to. Warm greetings of New Year 2023. With best regards, কাজী নাহিদ রসুল। এবং এই নাহিদ রসুল ছিলেন ডিসি, ডেপুটি কমিশনার অফ মুন্সিগঞ্জ। এই ইমেল পড়ে আমি অনেক আশাবাদী হই। প্রশাসনের এরকম একজন বড় অফিসিয়ালের কাছ থেকে যখন একটা ইমেল আসে এবং সুন্দর একটা ইমেল, এই ইমেল পড়ার পর আমি অনেক আশাবাদী হই। আমার মনে হয় যে প্রশাসনে ভালো মানুষ আছে যারা পাবলিক সার্ভিসে বিশ্বাস করে, কিন্তু সময়ের সাথে আমি দেখি যে ডিসি নাহিদ রাসুল কেসটা ফরওয়ার্ড করে দেয় ওখানকার ইউএনওর কাছে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর কাছে। এবং আমি তারপরে এই পুরা ট্রিকটা আমি বুঝতে পারি যে সে এটা ইউএনওর কাছে দিয়ে দিয়েছেন উইথ সাম ইনস্ট্রাকশন, এবং ইউএনও তারপর আমাকে নোটিশ পাঠায় মুন্সিগঞ্জে হাজির হওয়ার জন্য ইউএনওর অফিসে। আমি পুরা জিনিসটা ইউএনওর কাছ থেকে যখন আমি ইমেল পেলাম তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা কি হয়েছে, যে কিভাবে খুব চালাকি করে ডিসি নাহিদ রসুল ব্যাপারটা ইউএনওর কাছে দিয়ে দিয়েছে। এবং ইউএনও এখন আমাকে নোটিশ পাঠাচ্ছে যে আমার মুন্সিগঞ্জে ইউএনওর অফিসে হাজির হতে হবে। আমাকে একটা নোটিশ পাঠানো হয় ফেব্রুয়ারির 9 তারিখে 2023 সালের, এবং
ফেব্রুয়ারির 9 তারিখ 2023 সালে আমি যে ইমেলটা পাই ওখানে নোটিশ ছিল এবং আমাকে বলা হয় যে ফেব্রুয়ারির 19 তারিখে ইউএনওর অফিসে হাজির থাকতে হবে আমার। ফেব্রুয়ারির 9 তারিখে আমাকে ইমেল করা হয়, বলা হয় যে ফেব্রুয়ারির 19 তারিখে মানে 10 দিন পর আমাকে ইউএনওর অফিসে হাজির থাকতে হবে। 10 দিনে কিভাবে একজন মানুষ চাকরি বাকরি ঘর সংসার এগুলো সব ফেলে আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে মুন্সিগঞ্জে ইউএনওর অফিসে হাজির হতে পারে? 9 তারিখে, ফেব্রুয়ারির 9 তারিখে ইমেল আমি পাই যে আমার 19 তারিখে হাজির হতে হবে মুন্সিগঞ্জে ইউএনওর অফিসে 10 দিনের মধ্যে। কিভাবে একটা মানুষ, আমার মতো একজন ব্যস্ত মানুষ, আমার সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা যদি আমাকে একটু সার্চ করে দেখেন, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আমার সম্বন্ধে যদি খোঁজ খবর করেন আপনারা জানতে পারবেন যে কি পরিমাণ ব্যস্ত জীবন আমার। সুন্দর জীবন এবং একটা ব্যস্ত জীবন, প্রতিটা মুহূর্তকে আমার কাজে লাগাতে হয়। আমি একটা কথা বলেছি, আমি 2014 সালে আমি যখন একটা অ্যাওয়ার্ড পাই আমেরিকাতে, আমি যখন একটা অ্যাওয়ার্ড পাই 2014 সালে, তখন আমি যখন অ্যাওয়ার্ডটা অ্যাকসেপ্ট করি স্টেজে, আমি আমার স্পিচে একটা কথা বলেছিলাম যে ইংলিশে বলেছিলাম, ওটা আমি বাংলায় আপনাদের বলছি ট্রান্সলেট করে, যে মানে 24 ঘন্টা এনাফ না আমার জন্য, কারণ আমি এত কিছু করতে চাই যে 24 ঘন্টায় মানে 24 hours are not enough to do everything that I want to do. আমি যা করতে চাই ওটার জন্য 24 ঘন্টা আমার দিনে এনাফ না। এবং ইউএনও আমাকে ফেব্রুয়ারির 9 তারিখে ইমেল করে যে ফেব্রুয়ারির 19 তারিখে আমার মুন্সিগঞ্জে ইউএনওর অফিসে হাজির থাকতে হবে। 10 দিনে কিভাবে একজন মানুষ চাকরি বাকরি ঘর সংসার ফেলে আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে মুন্সিগঞ্জে ইউএনওর অফিসে হাজির হতে পারে? এটা কি সম্ভব? আর আমি যদি মুন্সিগঞ্জে হাজির হতে পারতাম, তাহলে আমি এত টাকা খরচ করে আমেরিকায় বসে, আমেরিকা থেকে বাংলাদেশে কন্ট্যাক্ট করে, একটা রেপিউটেড ল ফার্মকে কন্ট্যাক্ট করে, ওখানকার একজন লয়ারের সাথে কন্ট্যাক্ট করে, এত টাকা খরচ করে আমেরিকা থেকে বসে বাংলাদেশের লয়ারকে দিয়ে, লয়ার হায়ার করে, ওখানে আমি জমি জমার খোঁজ খবর বের করার চেষ্টা আমি কেন করতাম যদি আমি নিজে হাজির থাকতে পারতাম? যে বাংলাদেশে চলে গেলাম, নিজেই খোঁজ খবর করলাম। আমার পক্ষে ওটা সম্ভব না দেখেই তো আমি এত টাকা খরচ করে, এবং সম্ভব না এটার অনেক কারণ আছে। এই যে আওয়ামী লীগ সরকার যেসব ক্রাইম করেছে, যেগুলার হিসাব সব এখন বের হচ্ছে, খুন গুম নির্যাতন, আমার এবং আমার মায়ের জন্য বাংলাদেশে যাওয়াটা আওয়ামী লীগ সরকারের আমলে খুবই এক্সট্রিমলি রিস্কি ছিল। এই জন্য আমরা আমেরিকায় বসে অনেক টাকা খরচ করে, এগুলোর পিছে তো অনেক খরচ আছে, এখান থেকে বাংলাদেশে লয়ার হায়ার করে, লয়ারকে দিয়ে কাজ করানো, পেমেন্ট করা। যদি মুন্সিগঞ্জে ইউএনওর অফিসেই হাজির হয় এত ইজি হতো, আর আমার এখানে ব্যস্ত জীবন, তাহলে এত টাকা খরচ করে বাংলাদেশে উকিল কেন কন্ট্যাক্ট করতাম? আমি যা বললাম, বাংলাদেশে যাওয়া তো আমি আর আমার মায়ের জন্য রিস্কি ছিল আওয়ামী লীগের আমলে, কারণ ফকুর সাহেব আর তার আওয়ামী লীগের গুন্ডারা বসেই আছে যে আমি আর আমার মা বাংলাদেশে যাই, আর ওরা আমাদের কোনো ক্ষতি করুক বা মেরে ফেলুক, জানি না, অনেক কিছুই হতে পারতো যদি আওয়ামী লীগের আমলে আমি আর আমার মা
বাংলাদেশে যেতাম। আমাদের কোনো বড় ক্ষতি করে ফেলতো, আমাদের গায়েব করে ফেলতো, অনেক কিছু করে ফেলতে পারত। যেখানে ফখরুল সাহেব আমার নানার জমি এবং সব দলিলপত্র নিজের দখলে রেখেছে এবং আমাদেরকে কোনো ইনফরমেশন দিচ্ছিল না, কিভাবে আমরা হুট করে বাংলাদেশে গিয়ে হাজির হই? এটা কি সম্ভব? এবং আরও অনেক কথা আছে যেগুলো আমি একটা ভিডিওতে বলতে পারবো না। এই পুরা ব্যাপারে আরও অনেক মানুষ ইনভলভড আছে। ফখরুল সাহেব একা না, তার সাথে আরও মানুষ ইনভলভ আছে, যাদের কথা আমি বলবো। আজকে বলবো না, খুবই ইন নিয়ার ফিউচার বলবো, আরও ভিডিও বানাবো আমি। আরও মানুষ আছে ফখরুল সাহেবের সাথে, যাদের নাম আমি রিভিল করব ভবিষ্যতে, নিয়ার ফিউচার, এবং প্রমাণ দিয়ে আমি কথা বলবো, প্রমাণ দিয়ে। কোনো কথাই আমি প্রমাণ ছাড়া বলবো না। এই কারণেই তো আমরা আমেরিকাতে বসে টাকা পয়সা খরচ করে উকিল দিয়ে বাংলাদেশে খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম, এবং ফখরুল সাহেব ওই লয়ারকেও, ওই উকিল সাহেবকেও থামানোর চেষ্টা করে। এই হলো আওয়ামী লীগের সরকার, এই হলো আওয়ামী লীগের প্রশাসন, হাসিনা সরকারের প্রশাসন। আমি এই অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে কি পরিমাণ দুর্নীতি আর ক্রাইম এই আওয়ামী লীগ সরকার করেছে। এখন আসি আসল কথায়। বাংলাদেশে এখন একটা নতুন সূর্য উদয় হয়েছে। ছাত্র জনতার কারণে, সাহসী ছাত্র জনতার কারণে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অনারেবল ডক্টর মোহাম্মদ ইউনুস, তার লিডারশিপে, ডক্টর মোহাম্মদ ইউনুস ভেরি অনারেবল, সে একজন গ্রেট লিডার। ডক্টর মোহাম্মদ ইউনুসের লিডারশিপে দেশে একটা নতুন সকাল হয়, মানুষের মনে ফিরে আসে আশা ভরসা, অনেক আশা ফিরে এসেছে মানুষ এখন হোপফুল, মানুষ এখন অপটিমিস্টিক। আর আমি একটু আগে একটা স্পিচে শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, ওই স্পিচে উনি বলেন প্রশাসনের কথা, বাংলাদেশের প্রশাসনের ফোকাস করতে হবে পাবলিক সার্ভিসের উপর, জনগণের সেবা করতে হবে, প্রশাসনের ফোকাস থাকতে হবে জনগণের সেবা। আমি আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ছাত্র জনতা বাংলাদেশে একটা করাপশন ফ্রি সোসাইটি গড়ে তুলবেন। এবং আমি আমার নানার প্রপার্টির বিষয়ে, এসব বিষয় আশয় নিয়ে আরও অনেক কথা বলবো এবং আবারও লিগ্যাল প্রসেস শুরু করব। যারাই আমার নানার সম্পত্তি দখল করার চেষ্টা করেছে বা দখল করেছে, যারাই আমার মার ন্যায্য অধিকার ভায়োলেট করেছে, আমার মার ইনহেরিটেন্স থেকে ওনাকে বঞ্চিত করার চেষ্টা করেছে, সবার বিচার হবে আমি বিশ্বাস করি। এবং ওটার জন্য যা যা পদক্ষেপ নেওয়া লাগে, আইন ফলো করে, ল মেনে যা যা পদক্ষেপ নেওয়া লাগে লিগ্যাল প্রসেসে, ওই সব পদক্ষেপ নিব। আমি সবার বিচার ডিমান্ড করব, আজিজুর রহমান ফখরুল সাহেবের এবং আজিজুর রহমান ফখরুল সাহেবের সাথে তার এই করাপশনে যারা যারা তাকে সাপোর্ট করেছে। আমি আশাবাদী যে সবার বিচার হবে। আজকে এই পর্যন্তই, আর অনেক কথা আছে যেগুলো আমি বলবো এবং ইন দ্য নিয়ার ফিউচার আমি বলবো। থ্যাংক ইউ।